সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান বলা না বলায়। সঙ্গে আছি আমি রাজু হামিদ। দর্শক, আমাদের আজকের বিষয় ই কমার্স খাতে আস্থার চির। যুবক ডেস্টিনির কথা নিশ্চয়ই মনে আছে। গ্রাহকদের হাজার কোটি টাকা লুটপাট করে প্রতিষ্ঠানটি কিন্তু বন্ধ হয়ে গেছিল। সেই গ্রাহকরা এখন পর্যন্ত টাকা পায়নি। সেই সাথে কিন্তু একটি সম্ভাবনাময় খাতও কিন্তু অঙ্কুরেই বিনষ্ট হয়ে গিয়েছিল। এরপর আসলো ই কমার্স খাত। খুবই উজ্জ্বল একটি খাত, কিন্তু কয়েকটি কোম্পানির প্রতারণামূলক জবাবদিহিতাহীনতা কিন্তু এই খাতকে প্রশ্নবিদ্ধ করেছে। কিন্তু এক্ষেত্রে সরকারের কি আসলে কিছুই করার ছিল না, বা যেসব গ্রাহক লগ্নি করেছে তাদের আসলে এই অর্থ কিভাবে ফেরত পাবে, এসব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে এসব বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ই কমার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল, আরও আছেন নিউজ বাংলা 24.com-এর বিজনেস এডিটর আব্দুর রহিম হারমাসি। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি। তমাল ভাই, আপনাকে দিয়ে শুরু করছি। আমরা এর আগে ডেস্টিনি যুবকের কথা দেখেছি। সেখানে তাদের যে প্রতারণা বা তাদের যে ব্যবসার যে পদ্ধতি, সেই MLM সিস্টেমটাই কিন্তু একদম হুমকির মুখে পড়েছে। এখন আর সেরকম নেই। ই কমার্স খুবই সম্ভাবনাময় একটা খাত। সেটিও কিন্তু এই গত কয়েকদিনের ঘটনা বলেন বা এর আগেও আমরা দেখেছি, শুধু এই অতি মুনাফা তা না, এর আগে আমরা দেখেছি যে গ্রাহকরা একটা জিনিস অর্ডার দিচ্ছে, পাচ্ছে আর একটা জিনিস। এই যে অবস্থা, এতে করে কি আসলে এই খাতটি সামনে আর দাঁড়াতে পারবে নাকি মুখ থুবড়ে পড়বে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা ঠিক না যে ডেস্টিনি এবং যুবকের সাথে যে তুলনা করা হয় ই কমার্স খাতকে, এটা আসলে কমপ্লিটলি রং আমার কাছে মনে হয়। দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ডিরেকশন। এবং ই কমার্স একটা অনেক বড় সেক্টর। ই কমার্স মানে ডিজিটাল পদ্ধতিতে যে কোনো ব্যবসায়ী একটা অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য হতে পারে। তো সেইটার সাথে কিন্তু আসলে মেইন স্ট্রিম ই কমার্স ব্যবসার সাথে এই পুঞ্জি স্কেমের ব্যবসা বা আপনার MLM সিস্টেমের ই কমার্স ব্যবসার কিন্তু আসলে কোনো সম্পর্ক নেই। ভিন্ন বলছি যে ওইটাও একটা সম্ভাবনাময় ছিল। ওটা জানি না, ওটা ঠিক সম্ভাবনাময়, অনেকের ধারণা হয়তো আছে, বাট কিন্তু কর্মসংস্থান তৈরি হওয়া কিন্তু এন্ড গোল না। দ্য বেসিক ডিফারেন্স ইজ দ্য বিজনেস মডেল। আপনি যে বিজনেস মডেলে ব্যবসাটা শুরু করছেন সেটা কি রাইট অর রং। তো আমরা দেখেছি যে বিজনেস মডেলে বাংলাদেশে কিছু ই কমার্স কোম্পানির বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে এলিগেশনগুলো আসছিল, যারা অন্যের টাকা নিয়ে মানুষকে ডিসকাউন্ট দিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন, কাইন্ড অফ অনেকটা পুঞ্জি স্কিমের মতন। সো এইটা আসলে কোনো রাইট বিজনেস মডেল না। আপনার নিজের কোনো ক্যাপাসিটি নেই, নিজের ফান্ড না খরচ করে কাস্টমারের টাকা নিয়ে সেই টাকার উপর ভিত্তি করে ডিপ ডিসকাউন্ট দেওয়া, এবং এটা লং টার্মে চলতে পারে না। এটা হয়তো ফর দ্য টাইম বিংয়ের জন্য ঠিক আছে, আপনি একটা অফার দিলেন, কয়েকদিনের জন্য দিলেন বা কিছু সময়ের জন্য দিলেন, কিন্তু কন্টিনিউয়াস বেসিসে এই বিজনেসটা গ্রো করতে করতে একটা লাইবিলিটির পরিমাণ অনেক বেড়ে যায়। সো এত বড় লাইবিলিটি যখন বেড়ে যায়, তখন কিন্তু এইটাকে ইনভেস্টমেন্ট করার বা ইনভেস্টরের সাপোর্ট দেওয়ার মতন কোনো অবস্থা থাকে না, যখন ঘাটতিটা অনেক বড় হয়ে যায়। এটা তাও সম্ভব ছিল যদি ছোট স্কেলে হতো, যদি ব্যবসার গ্রোথটা দেখে ফরেন ইনভেস্টররা বা লোকাল কোম্পানিরা ইনভেস্টমেন্ট করতো, তখন এই মডেলটাকে সাস্টেনেবল করা যেত। কিন্তু এটা কন্টিনিউয়াসলি চলছিল দীর্ঘদিন ধরে, যে জিনিসটাতে প্রবলেম ক্রিয়েটেড হয়েছে। তো আপনারা যদি ই ক্যাবের কথাই বলি, এ নিয়ে এখন কথা বলছেন, এর আগে আপনাদের এই পরামর্শ কি ছিল? জি, এটা আপনার তথ্যগত ভুল আছে। আমরা 2018 সালে ডিজিটাল কমার্স নীতিমালা প্রকাশিত হয়। এই 2016 সাল থেকে আমরা নীতিমালা কাজ শুরু করি, যেখানে ICT ডিভিশনের আওতায় প্রথম এই উদ্যোগটা নেওয়া হয়, এবং 2018 সালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে গ্যাজেট আকারে প্রকাশিত হয়। এবং সেই নীতিমালাতে কিন্তু স্পষ্টভাবে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনার কথা বলা আছে, এবং এটাও বলা আছে বেশ কিছু কমিটি গঠন করার কথা, সেন্ট্রাল ই কমার্স সেল গঠন করার কথা, টেকনিক্যাল কমিটি গঠন করার কথা, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি গঠন করার কথা, এবং কোন মিনিস্ট্রির কোন সংস্থার কি রোল থাকবে। 2018 সাল থেকে আমরা বলে আসছিলাম যে এরকম একটা এসক্রো সার্ভিসের প্রয়োজন হবে, এবং নীতিমালার মধ্যেও কিন্তু বলা আছে একটা এসক্রো সার্ভিস চালু করার কথা। 2019 সালেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে একটা প্রস্তাবনা যায়, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে চিঠিও যায় এই এসক্রো সিস্টেম ডেভেলপ করার কথা। আমরা কিন্তু ই ক্যাব থেকে অনেকদিন ধরে বলে আসি যে একটা এই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য টাকাটা সেফটি দেওয়ার জন্য একটা মেকানিজম লাগবে, দ্যাট ইজ কল্ড এসক্রো সিস্টেম, যেটা নিয়ে আমরা এখন আলাপ আলোচনা করছি। এই সিস্টেমটা হয়ে গেলে এতদিন থাকলে আবার
আমাদের দেশে, তাহলে কিন্তু এই যে এত বাল্ক ভলিউমের ব্যবসা জেনারেট হচ্ছিল, অ্যাডভান্স টাকা নিচ্ছিল, টাকা দিয়ে সব মতন ডেলিভারি পাচ্ছিলেন না, এই সেফটিটা দিতে হচ্ছে এসক্রো মেকানিজম। গত বছরও কিন্তু আমরা একটা এসওপি তৈরির কাজ করি, একটা বিজনেস মডেল অ্যানালাইসিস করি বিভিন্ন ই কমার্স কোম্পানির বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে এখন এলিগেশন এসছে। ঢাকা ইউনিভার্সিটির 5 জন প্রফেসর ছিলেন, 2 জন লয়ার ছিলেন, তারা এই মডেলগুলোকে নিয়ে অ্যানালাইসিস করে কোথায় কোথায় গ্যাপ আছে সেই গ্যাপগুলো অ্যানালাইসিস করে তারা কিন্তু একটা রিপোর্ট আমরা প্রদান করেছি বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি ডিভিশন, বাংলাদেশ ব্যাংক সহ সকলকে, ভোক্তা অধিকার এবং কর্পোরেশন কমিশনকে। আমরা কিন্তু ই ক্যাপ থেকে বেশ কিছু উদ্যোগ এবং নিয়েছি, কিন্তু এটা দেশের একটা আইন বা একটা নির্দেশিকা প্রণয়ন করতে গেলে আপনি জানেন যে 4 জুলাই একটা গাইডলাইন প্রদান করা হয় কিভাবে ই কমার্স কোম্পানিগুলো পরিচালিত হবে। এই গাইডলাইনটা আগে ছিল না, কিন্তু এটা করার জন্য কিন্তু আপনার বেশ কিছু স্টেক হোল্ডার কনসালটেশন মিটিং করতে হয়েছে, প্রায় 50টিরও অধিক। আর আরেকটা জিনিস হচ্ছে, গত বছর প্যান্ডেমিকও আমাদেরকে একটু পিছিয়ে দিয়েছে, যেহেতু একটা ফাস্টেস্ট গ্রো হচ্ছিল একটা ই কমার্স ইন্ডাস্ট্রিতে, আমরা কেউই চাইনি এই গ্রোথটা বাধাগ্রস্ত, কিন্তু এর ফাঁকে যে বেশ কিছু ঘাটতি ঘটে গেছে এবং গ্যাপ রয়ে গেছে, সো সেইটাকে আসলে আমরা মিটিগেট করতে পারি নাই। দেখি হারমাসি ভাই, আদৌ কি কোনো মডেল দাঁড়াচ্ছে? আগেই গ্রাহকদের এত ব্যবসা তো বাড়ছেই, এটা না করেই গাইডলাইন তৈরি না করেই এটা আসলে কি ঝুঁকিপূর্ণ ছিল কিনা? আচ্ছা, আপনি এই সংকটটা শুরু হওয়ার পর থেকে একটার পর একটা ধারাবাহিকভাবে বাণিজ্য মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে স্টেপ বাই স্টেপ একটার পর একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। সর্বশেষ যে পদক্ষেপটি নেওয়া হয়েছে সেটা নিয়ে আমি শুরু করি, তাহলে হয়তো আলোচনাটা সুবিধা। সর্বশেষ গতকাল, আজও কিছু কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু গতকাল কিছু ভালো সিদ্ধান্ত হয়েছে, বা গতকাল সুনির্দিষ্টভাবে কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। তার প্রধান সিদ্ধান্ত হচ্ছে যে এই খাতের একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য বা ভালোভাবে যেন ব্যবসাটি পরিচালিত হয়, তার জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হবে। এটা হচ্ছে কালকের ইয়েটা, এবং এতদিন বৈঠকের পর একটা মানে সুনির্দিষ্ট আকার একটা সিদ্ধান্তই আমার কাছে মনে হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই নিয়ন্ত্রক সংস্থা এতদিনে এতদিন কেন হয়নি, বা হলো এই নিয়ন্ত্রক সংস্থাটি এখন গঠন করা হলো, বা ভালোভাবেই হলো? এখানে সাবেক বা বর্তমান বা অনেক আমলা টামলা দিয়ে একজন চেয়ারম্যান করে সুন্দরভাবে একটা কমিটি গঠন করা হলো, সরকারের সঙ্গে যাদের সুসম্পর্ক তারাই এর দায়গাটিতে বসলেন, তাহলে শুরু হলো কর্মকাণ্ড শুরু হলো। আমার প্রশ্ন হচ্ছে, এই নিয়ন্ত্রক সংস্থা গঠিত হলেই বা কাজ শুরু করলেই কি এখানে শৃঙ্খলা ফিরে আসবে? আমরা যদি এই বর্তমানে যে সমস্ত নিয়ন্ত্রক সংস্থা কর্মকাণ্ড পরিচালিত করছে বা হচ্ছে, তারা কি সুনির্দিষ্টভাবে তাদের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কর্মকাণ্ড পরিচালিত করতে পারছে? আমরা প্রধান নিয়ন্ত্রক সংস্থা তো আমাদের সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের যে স্বায়ত্তশাসন আছে, সেই স্বায়ত্তশাসন নিয়ে সে কি তার কর্মকাণ্ড পরিচালিত করেছে অতীতে? অতীত ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে কিন্তু আমরা তা দেখতে পাই না। তাহলে বেসিক ব্যাংকের মতো একটি ব্যাংক ধ্বংস হয়ে যেত না। বাংলা ধ্বংস হইতো বেসিক ব্যাংক, এই হলমার্ক কেলেঙ্কারির মতো ঘটনা ঘটতো না, বিসমিল্লাহ গ্রুপের মতো ঘটনা ঘটতো না। অর্থাৎ ব্যাংকিং খাতে তো সুশৃঙ্খলভাবে পরিচালনা করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যে দায়িত্বটি পালন করার কথা ছিল, বাংলাদেশ ব্যাংক সেই দায়িত্বটি পালন করেনি, অর্থাৎ তাদের করতে দেওয়া হয়নি। অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি, তাদের যে নির্দিষ্ট স্বায়ত্তশাসন আসে, সেই স্বায়ত্তশাসন নিয়ে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক সেই কর্মকাণ্ড পরিচালনা, হ্যাঁ সেটি বলছি আমি, যে নিয়ন্ত্রক সংস্থাটি করলে হবে না। আপনি দেখেন, আপনার মনে আছে রাজু, সেটি হচ্ছে যে আমরা কি আমরা করলাম হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে ব্যাংকিং খাতে শৃঙ্খলা বা আর্থিক প্রতিষ্ঠান খাতে শৃঙ্খলা বা সুশাসন নিশ্চিত করার জন্য আমরা করলাম অর্থ মন্ত্রণালয় থেকে একটি মন্ত্রণালয় ভাগ করে আমরা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ করলাম। প্রথমে করেছিলাম ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পরবর্তীতে ওইটা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ করা হলো। এই গত 10 বছরে কি ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত হয়েছে? আমি যেটি বলতে চাচ্ছি যে নিয়ন্ত্রক সংস্থা করলেই হবে না, সেই নিয়ন্ত্রক সংস্থায় যারা কাজ করবেন তারা যেন সুনির্দিষ্টভাবে স্পষ্টভাবে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে, সেই ব্যবস্থাটি নিশ্চিত করতে হবে। আমি জানি যে নিয়ন্ত্রক সংস্থার কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে যদি এই যে তমাল ভাইদের ই কমার্স মার্কেট বা ই মার্কেট বা ইন্টারনেট মার্কেট, এই মার্কেট বোঝার মতো লোকের যথেষ্ট অভাব আছে আমি মনে করি বাংলাদেশে। এবং এই যে জায়গার এই সংস্থায় যারা এইটি দেখভালের দায়িত্ব পালন করবে, তারা যদি বিষয়টি পরিষ্কারভাবে নাই বুঝতে পারে, তাহলে কিন্তু সেই কাজটি ওইভাবে হবে না। আমরা তো বাংলাদেশের দুর্নীতি কমানোর জন্যই তো দুর্নীতি দমন ব্যুরো থেকে কি করলাম, বৃহৎ আকারে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক করলাম। দুর্নীতি তো ওই অর্থে কমেনি। আমি যেটা বলার বারবার চেষ্টা করছি সেটি হচ্ছে যে সংস্থা হতেই পারে, একটার পর একটা সংস্থা হতেই পারে, সেই সংস্থার যদি সুনির্দিষ্টভাবে দায়িত্ব পালন না করে তাহলে তো গঠন করে কোনো কিছু হবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কি ছিল না এইটা দেখভাল করার? যেভাবে তাদের দেখভাল করার কথা ছিল সেইভাবে তারা দেখভাল করেনি। আমি যেটা বলার
স্পষ্টভাবে বলতে চাই যে এই যে ই কমার্স মার্কেট সিস্টেমটা, পদ্ধতিটা, কাঠামোটা বোঝার মতো বাংলাদেশ সরকারের আমলাদের মধ্যে যথেষ্ট দক্ষতার অভাব আছে, এবং তারা এই টোটাল বিষয়টি সুন্দরভাবে বোঝে কিনা আমার সন্দেহ আছে। তাহলে যদি বুঝতোই তাহলে এতদিন এসে বলতো না তোমাকে 5 দিনের মধ্যে পণ্য পৌঁছায় দিতে হবে, অর্থাৎ থার্ড পার্সন থাকবে। কেন থার্ড পার্সন তো অ্যামাজনের ক্ষেত্রে নাই, আলিবাবার ক্ষেত্রে নাই, কারণ তারা তো জানে যে 2-3 দিনের মধ্যে পণ্যটি পৌঁছে দেবে, বা ছুটির দিন থাকলে হয়তো 1-2 দিন দেরি হবে। অর্থাৎ তারা এই যে অ্যামাজন বা আলিবাবার টোটাল পদ্ধতি, ব্যবসায়িক পদ্ধতিটা, সিস্টেমটাই ওইভাবে পর্যবেক্ষণ করেনি। হঠাৎ করে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে, সেই কারণে তাদেরকে যে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কথা ছিল বাণিজ্য মন্ত্রণালয় বা কেন্দ্রীয় ব্যাংক, তারা সেটি পালন করেনি। সেই কারণেই কিন্তু গতকাল মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে এই সরকার এই দায় এড়াতে পারে না, বাণিজ্য মন্ত্রণালয়কে এই দায় এড়াতে হবে। তাহলে দায় এড়াতে পারে না। এখন যদি আমি প্রশ্ন করি, যেহেতু মাননীয় একজন মন্ত্রী বলছেন যে এই দায় বাণিজ্য মন্ত্রণালয়ের, তাহলে এই গ্রাহকরা যারা হাজার হাজার কোটি টাকা এইখানে যে পড়ে আছে, তাহলে তাদের গ্রাহকের টাকাটা কি হবে? এখানে কিন্তু আমি এই প্রসঙ্গে আবার বলেই ফেলি যে 3টি কারণ, আমি হয়তো এই পর্বে শেষ করে তমল ভাই আবার বলুক, সেটি হচ্ছে 3টি কারণে এই সংকটটা সৃষ্টি হয়েছে। সেটি হচ্ছে যে এক শ্রেণীর মানুষের অতি লোভ, আরেকটি হচ্ছে যে এই সমাজ বা এই বাংলাদেশের সংস্কৃতি কিছু প্রতারক চক্র রয়ে গেছে, এখনো আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। আপনি যেটি বলছিলেন দুদক, ডেস্টিনির ওই প্রতারক চক্রই কখনো কখনো তাদের খোলস পরিবর্তন করে এইভাবে তাদের প্রতারণার কার্যক্রম পরিচালিত করতে আসবে। আরেকটি বিষয় যেটা, সেটি হচ্ছে যে এই যে আমি একটু আগে বলছিলাম আমলাদের বা সরকারি কর্মকর্তা যাদের এই কাজগুলো, কর্মকাণ্ডগুলো দেখভালের কথা, তাদের অদক্ষতার অভাব। এই 3টি সমস্যার কারণেই এই সংকটটা সৃষ্টি হয়েছে, এবং এর বলি হয়েছেন সাধারণ গ্রাহকরা, সাধারণ মানুষ। এক সেকেন্ড আমি শেষ করি। এমন সময় এরা বলি হয়েছেন, আপনি রাজু, আপনি যদি খেয়াল করবেন যে এই বলি করা হয়েছে সাধারণ যুবকরা, অর্থাৎ এরা আপনার কেনাকাটার ক্ষেত্রে দেখবেন যে প্রায় 65% হচ্ছে মোটরসাইকেল। এবং এই যে মহামারীর সময়ে অনেক পরিবারের অনেকেই কিন্তু কষ্টে ছিল। এই যুবকগুলো হয়তো কোথাও থেকে কারো কাছে ধার করে নিয়ে 2 লাখ টাকার মোটরসাইকেল 1 লাখ টাকায় পাওয়া যাচ্ছে বা 90,000 টাকা পাচ্ছে, ওই কিনে হয়তো ওই যে পাঠায়ের মতো চালাবে রাস্তায়। অর্থাৎ এই যে মানুষের অসহায়ত্বের সুযোগটা নিল এই প্রতারক চক্র, এই সময়টাতে এইখানে আমার খুব উদ্বেগ লাগেছে বা কষ্ট লেগেছে যে সুযোগ তো হয়তো প্রতারণা কার্যক্রম পরিচালিত করছেন। মানুষ যখন কষ্টে আছে সেই সময়টাকেই সেই অসহায় মানুষের উপর এই কষ্টের লাঘব, এই কষ্টটা চাপিয়ে দেওয়াটা কোনোভাবেই উচিত হয় না এদের, এবং এই কারণে এদের যথাযথ শাস্তি হওয়া উচিত বলে আমরা আসবো। তমল ভাই একটু এই ব্যাপারে একটু বলতে চাই যদি আমার একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, মানে ই কমার্স তো একটা খুবই নিউ বর্ন একটা ইন্ডাস্ট্রি, ইটস এ ভেরি স্মল ইন্ডাস্ট্রি, এবং খুব মানে জাস্ট যাত্রা হাঁটিটি পা করে যাত্রা শুরু করছে। তো আমরা প্রথমেই চাইনি যে এই সেক্টরটাকে একটা শৃঙ্খলাবদ্ধ করে রাখতে, প্রথমেই চাইনি যে এই সেক্টরটা গ্রোথটা কমিয়ে দিতে, প্রথমেই আইনের বেড়াজাল দিয়ে একটা সেক্টরে, যেহেতু যেখানে গত 2 বছরে প্রায় 5 লক্ষ নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে, 16,000 কোটি টাকার মার্কেট তৈরি করেছে এই গত 2 বছরে। কিছু 2-1টা মানুষের কারণে পুরো সেক্টর কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে না, এবং পুরো সেক্টরের সবাইকে দায়ীও করা যাবে না, কারণ আমাদের লিমিটেশন তো অবশ্যই আছে। একটা টেকনোলজি রিলেটেড বিজনেস, এটার ইম্প্যাক্টটা কি হতে পারে, কত অল্প সময়ের ভিতরে কত দ্রুত ইম্প্যাক্ট ফেলতে পারে। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও দেখেন, বিভিন্ন দেশ দেখেন, ইভেন অনেক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু এখনো ই কমার্সে কোনো আইন কানুন নেই। আমরা বলবো বরঞ্চ আমরা অনেকটুকু অ্যাডভান্স আছি, কারণ আমাদের একটা নীতিমালা আছে, আমাদের একটা গাইডলাইন আছে। এই নীতিমালা গাইডলাইন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও নেই, যেটা আমরা তৈরি করতে পেরেছি। প্রবলেমটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, প্রবলেমটা হচ্ছে মনিটরিং। তো এই ডিজিটাল পদ্ধতিতে যেই প্রতারণাগুলো হয়, এই ডিজিটাল পদ্ধতিতে প্রতারণা মোকাবেলা করার জন্য যেই পরিমাণ আমাদের ডিজিটাল প্রস্তুতি রাখা প্রয়োজন, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার থাকা প্রয়োজন, ঘাটতিটা হচ্ছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে। আইন কানুন ল কিন্তু সবই দেশে প্রচলিত আছে, ভোক্তা অধিকার আইন আছে না, ভোক্তা অধিকার চাইলে যে কাউকে বন্ধ করতে পারেন না, পারেন তো। কম্পিটিশন কমিশনের অ্যাক্ট আছে, তারাও কিন্তু চাইলে অ্যাকশন নিতে পারেন, বন্ধ করতে পারেন। প্রবলেমটা হচ্ছে এই ডিজিটালে যে হাজার হাজার কমপ্লেইন আসে, হাজার হাজার কাস্টমার ক্ষতিগ্রস্ত হন, তখন এটাকে মোকাবেলা করার জন্য উই নিড এ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। এই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারটি হচ্ছে এসক্রো সার্ভিস। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, গতকালকে আমরা প্রস্তাব দিয়েছিলাম, গতকালকে যেই মিটিংটা ছিল, আমরা ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে প্রস্তাব দিয়েছিলাম একটা সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম দরকার। এই এত লক্ষ লক্ষ কাস্টমার, এখন কে কত টাকা পায় এই ডাটা চাইলে তো আপনি দিতে পারবেন না। আসলে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন কোন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কী ধরনের করেছে, ওরা কি বাই অ্যান্ড সেলিং, ওরা কি বিক্রেতা ছিল নাকি ওরা
ক্রেতা ছিল, ক্রেতা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আর ক্ষুদ্র বিক্রেতারা কতটুকু ক্ষতিগ্রস্ত, এই ডেটাগুলো আমাদের কাছে নাই। সো উই হ্যাভ প্রপোজড আমরা একটা সেন্ট্রাল ডিজিটাল কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের একটা প্রপোজাল দিয়েছি, যেটা হয়তো আইসিডি ডিভিশন সহায়তা করবে, A2I, বাণিজ্য মন্ত্রণালয়, ইক্যাব, আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সটা দিচ্ছি এবং ভোক্তা অধিকার এটাকে ওন করবে, এরকম আমরা একটা প্রস্তাব দিয়েছি। এবং আমরা বলেছি যে অবশ্যই এসক্রো সার্ভিসটা চালু হতে হবে, কারণ একটা বড় ভলিউমে যখনই ট্রানজ্যাকশন হবে ওই এসক্রো অ্যাকাউন্টে টাকাটা জমা থাকবে। বিক্রেতা ডেলিভারি করার সাপেক্ষে ই কমার্স কোম্পানিগুলো তখন টাকাটা উইথড্রল করতে পারবে যখন ডেলিভারিটা হয়ে গেল, ক্রেতা যখন ডেলিভারিটা পেয়ে গেল। এই সিস্টেমটা এখনও ডেভেলপড হয় নাই। আমাদের একটা ডেলিভারি লজিস্টিক এগ্রিগেটর লাগবে। এই শত শত লজিস্টিক এগ্রিগেটর প্ল্যাটফর্মকে তো আর এসক্রোর মধ্যে আমরা কানেক্ট করতে পারবো না। ধরেন আপনি সে একটা ব্যাংকের মাধ্যমে এসক্রো সার্ভিস চালু করলেন, এই ব্যাংকের পক্ষে সম্ভব না এই শত শত ডেলিভারি লজিস্টিক কোম্পানির সাথে কানেক্টেড হওয়া ডিজিটালি। তাহলে কি একটা প্ল্যাটফর্ম লাগবে আমাদের, যে প্ল্যাটফর্মটা আবার ডাকঘর, ডাক বিভাগ অথবা পোস্ট অ্যান্ড টেলিকম মিনিস্ট্রির আওতায় থাকতে পারে, যার মাধ্যমে এই ডেলিভারি লজিস্টিকটা আবার এসক্রো সার্ভিসের সাথে কানেক্টেড হবে। যখনই একজন ক্রেতা ডেলিভারি পেলো, একটা নোটিফিকেশন চলে যাবে ব্যাংকের কাছে। এই যে প্রসেসটা এখনও ডিফাইন হয় নাই। এটা করতে তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, তাদেরকে মেনটেন করা, লোকবল নিয়োগ করা, দিজ আর দ্য থিং যেগুলো আমাদের লিমিটেশন ছিল। আমি বলবো যারা প্রতারণা করছে এটার জন্য 90% দায়ী হচ্ছে প্রতারণাকারী প্রতিষ্ঠানগুলো। তাদের বোঝা উচিত ছিল এই ধরনের একটা প্রতারণা করে, দুনিয়ার সব দেশে প্রতারণা হয় না কোথায়? সিকিউরিটি হ্যাকিং করে প্রতারণা হচ্ছে না, হাজার হাজার কোটি কোটি টাকা প্রতারণা হচ্ছে, কিন্তু আমরা প্রতারণা করব কেন? এবং প্রতারণা হতে পারে বা প্রতারিত কাস্টমার হতে পারে, এই ধরনের বিজনেস মডেল নিয়ে আমি শুরুই বা করবো কেন? রিস্কি বিজনেস মডেল নিয়ে সরকারকে আমি সবসময় বলবো না যে আমরা সবসময় সরকারের উপর ডিপেন্ডেন্ট থাকবো। সামনে আরো নতুন আরো থাউজেন্ডস অফ নতুন বুদ্ধি, সামনে আরো থাউজেন্ডস অফ নতুন এরিয়া বের হবে। সরকারের পক্ষে একটা জিনিস অ্যানালাইসিস করে বের করে এটা একটা সমাধান দেওয়া কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, বুঝতে হবে। এখন কি হচ্ছে, গত কিছুদিন ধরে দেখবেন পেমেন্ট গেটওয়েতে টাকা আটকে আছে। কার দোষ? পেমেন্ট গেটওয়ের দোষ, নাকি ই কমার্স কোম্পানির দোষ, নাকি সেন্ট্রাল ব্যাংকের দোষ, নাকি এ বিষয়ে আবার আসবো, আমরা একটা বিরতিতে যাব। দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম। আপনারা দেখছেন বলা না বলা। আমাদের আজকের বিষয় ই কমার্স খাতে আস্থার চির। বিরতির আগে আমরা তমাল ভাইয়ের কথা শুনছিলাম, আবার যাচ্ছি হারমাসি ভাই। গ্রেপ্তার হলো, এর আগেও আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছি যুবক ডেস্টিনির কথাও দেখেছেন, সেখানেও গ্রেপ্তার হয়েছিল, সেই সম্পদ কিন্তু সর্বশেষ এই গ্রাহকদের আসলে কি হবে? না, সর্বশেষ যদি আপনি দেখেন যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনার পিপুলস লিজিং এর পরবর্তীতে তো বন্ধই ঘোষণা করলো, ওই গ্রাহকরা আন্দোলন করলেন, রাস্তায় নামলেন, তার পরবর্তীতে হাইকোর্ট একটি ভালো রায় দিলেন, সেই করে নতুনভাবে গোছানোর একটি চেষ্টা করা হচ্ছে। জানি না ভবিষ্যতে কি হবে। আমি যেটা তমল ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে যেটা বলতে চাই সেটা হচ্ছে, তমল ভাই নিজেও বললেন যে হয়তো প্রথম দিকে কোনো তমল ভাইদের এর পক্ষ থেকে ওইভাবে হয়তো গোছানো বা সুস্পষ্টভাবে ছিল না, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও হয়তো সরকারের পক্ষ থেকেও কিন্তু ইয়েটা হলো না। কিন্তু আমি স্পষ্টভাবে প্রথমে একটি কথা মেনে নিতে হবে, সেটি হচ্ছে যে এই মার্কেট, অর্থাৎ ই মার্কেট বলি বা ই কমার্স মার্কেট বলি, এই মার্কেটের কোনো বিকল্প নেই। অর্থাৎ আমরা যেভাবে এগুচ্ছি, কেউ স্বীকার করুক বা না করুক, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য, তথ্য প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করে উন্নয়নের একটি স্ট্রিমে নিয়ে যাওয়ার জন্য কোনো বিকল্প নেই। অর্থাৎ আপনি ব্যস্ত থাকবো, আমার পরিবারের যে কেউ একজন অর্ডার দিয়ে পণ্যটি তার দ্রুত জন্য বাসা পাবে, এছাড়া কোনো পথ নেই। কিন্তু এখন ঝামেলাটা হচ্ছে যে এইটার শুরুটা হলো আমাদের খুব একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে। এবং দেখেন, আমরা জানি না, আমি যদি মাঝে মাঝে ভাবি এভাবে যে এই পরিস্থিতির জন্য শুধুমাত্র একমাত্র ইভ্যালির রাসেলকে দোষ দিয়ে বা আপনার আর অরেঞ্জের কর্মকর্তা ব্যক্তিদের দোষ দিয়ে ওইভাবে লাভ নাই। আমি প্রথমেই বলি, এখানে যদি 100% ভাবে ক্যাটাগরি করেন, 20% দোষ হলেই গ্রাহকের অর্থাৎ ক্রেতাদের আছে। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা টের পেতাম না, আমাদের যদি কোভিড-19 না আসতো না, তাহলে কিন্তু আমরা টের পেতাম না যে আমাদের স্বাস্থ্য খাতের কি দূর অবস্থা। আমরা যখন কোভিড-19 আসলো, তখন আমরা টের পেলাম যে শাহেদকে দেখলাম। শাহেদ তো এমন হতে পারে, তমল ভাই এখানে বসতে, এখানে আরেকটা চেয়ারে হয়তো দেখা যাবে, তো এই টক সাথে তো শাহেদ ভাইও থাকতেন,
যে হয়তো। হ্যাঁ মিডিয়ার ছিল, বিভিন্ন মিডিয়ার টকশোতেই খুব ভালো ছিল। ছিল, এমন কোনো মিডিয়ায় না যায় না, সুন্দর সুন্দর কথা বলতেন, হয়তো দেখা যেত যে এইরকম আলোচনায় তিনিও জ্ঞান বুদ্ধি সবকিছু দিয়ে চলছেন। অর্থাৎ আমি যেটি বলছি যে আজ যে কোভিড-19 আসার পরে আমরা বুঝতে পারলাম আমাদের স্বাস্থ্য খাতের কি দুরবস্থা, স্বাস্থ্য খাতটা কিভাবে এতদিন চলছে। তেমনি ভাবে যে এই যে ই কমার্স মার্কেটটা আমার ভালো লাগছে এই কারণেই যে এই শুরুতেই একটা ধাক্কা খেলাম না, এই ধাক্কাটার থেকে শিক্ষা নিয়ে যদি যে আমরা ভালোভাবে সামনে আমরা গুছাতে পারি তাহলে হয়তো আমরা শিক্ষাটা পাবো। এখানে দেখেন আমি একটু আগে বলছিলাম না আপনাকে যে এখানে শুধু রাসেলদের বা ইভ্যালিকে দোষ দিই দাগ দিই, এই ইভ্যালির পেছনে কারা ছিল না? আমি সাংবাদিক, আমি আমার মিডিয়া, আপনার মিডিয়া নাই থাকুক অথবা এমন মিডিয়ার লোকজন তো অবশ্যই ছিল। এই এই রাসেলের অনেক অনুষ্ঠানে আমি দেখেছি কারা কারা থাকে, রাজনৈতিক ব্যক্তিত্ব শুরু করে না অনেক লোকজন দেখেছি। অর্থাৎ এই রাসেল যে এই যে ভাই বলছিল না প্রতারণার সুযোগটা পেলো, সে তো বুঝতে পেরেছিল যে আমার এইখানে লোক আছে, ওইখানে লোক আছে, আমি যদি প্রতারণা করি তাহলে কিন্তু আমার খুব বেশি শাস্তি হবে না বা কেউ টের পাবে না, অর্থাৎ আমি নানান দিক থেকে নানান ধরনের সাপোর্টটা পাবো। এইটার ছিল তার ভরসার জায়গা এবং এটাই তার সাহসটাকে দিনে দিন বাড়িয়ে দিয়েছিল। এখন দেখেন আপনি বলছেন যে এই ইভ্যালির টাকা নিয়ে কিন্তু একটি সিনেমা বানানোর কথা আছে, জার্নি টু সুন্দরবন। পুলিশ বানাবে সিনেমা, টাকা দিবে ইভ্যালি, মানে রাসেল টাকা দিবে বাংলা, এই তো। তাহলে আপনি কি রাসেল তো জানে যে পুলিশের তো আমার পঞ্চর নিয়ে কাজ করে দেখি। তারপরে দেখেন আপনি আমাদের তাহসান থেকে শুরু করে মানে অনেক স্টারও তার অনুষ্ঠানে আস্থা খুঁজে পায় সেই কারণে। অর্থাৎ আমি বলছি যে সে একটা ফাঁদ তৈরি করেছে, সেই ফাঁদে আমরা মিডিয়ার লোক পা দিয়েছি, সব আপনার বিভিন্ন পেশাজীবী আসলে পা দিয়েছে। পা দেওয়ার পরে সে ওই ফাঁদটাকে আরো বড় আকারে মানুষকে ঠকানোর একটি রাস্তা তৈরি করেছে, ঠকানোর একটি ভালো মোক্ষম সুযোগ। এখন কি হবে, আইন কি বলে আসলে? আইন এখন কিনা ভাই যেটি বলছেন যে একটি নীতিমালা আছে, সেই নীতিমালা কিন্তু তখন ভাই কিভাবে পুরো ব্যবসাটা পরিচালিত হবে সেই রকম কোন সুনির্দিষ্ট পথ কিন্তু বলে দেওয়ার নাই। নীতিমালা হচ্ছে গাইডলাইন। গাইডলাইনের চাইলে এখন কিন্তু আমার যদি চায় ভোক্তা অধিকার, তাহলে কিন্তু তারা ব্যবস্থা নিতে পারে, চাইলে একটা প্রতিষ্ঠানকে বন্ধ করার এখতিয়ার রাখে। কম্পিটিশন কমিশন কিন্তু রাখে। প্রতিষ্ঠান বন্ধটা আসলে সমাধান না, গ্রাহকদের শুধু ইভ্যালির কথাই বলি, ওরা 517 কোটি টাকা চলে যায়। যদি এমন অবস্থায় চলে যায় যে এই বিজনেসটাকে আপনি হাজার হাজার কমপ্লেইন, যারা পালিয়ে যাচ্ছে, যাদের কোনো ট্রেস অ্যান্ড ট্রেসিং পাওয়া যাচ্ছে না, সেই জায়গাতে তো একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে। ভাই আমি যেটা বলতে চাচ্ছি, এই যে নীতিমালার যেটা আছে না বলছেন আপনি, আছে আপনি কি একটা ছোট্ট স্ট্র্যাটেজি দেই, এই যে আপনার বুঝবেন যে 4 জুলাই নীতিমালাটা হওয়ার পর তার আগ পর্যন্ত 6,700 কোটি টাকার ট্রানজাকশন হয়েছে মার্চ থেকে জুলাই পর্যন্ত, 6,700 কোটি টাকার। এর বেশি অংশ টাকাই হচ্ছে এই যে পুঁজি স্কিমের টাকা। দ্যাট মিনস হচ্ছে আপনি গ্রাহকের টাকা নিয়ে আরেক গ্রাহককে দেবেন, এই টাকাটা চলে আসে। আর এই নতুন এসক্রো সার্ভিস চালু হওয়ার পর এবং এসওপিটা তৈরি হওয়ার পর, যেটা ব্যাংকে টাকাটা হোল্ড করে রাখবে, সিগনিফিক্যান্ট চেঞ্জেস হয়ে গেছে। আপনার এখন 490 কোটি টাকা মাত্র ট্রানজাকশন হয়েছে গত 3 মাসে, 2.5 মাসে, 3 মাসে। তার মানে কি এখন এসওপি কি সুবিধাটা হলো, এসওপি একটা প্রোটেকশন দিল, মানে আমরা নীতিমালার নির্দেশিকার মাধ্যমে যেটা আগে ছিল সেটা কিন্তু বন্ধ করতে সক্ষম হয়েছে। এখন কিন্তু কেউ দেখবে না কোনো ই কমার্স কোম্পানি কোনো ডিপ ডিসকাউন্ট দেয়। আর আপনি আজকে বন্ধ হয়েছে যে দেখতে পাচ্ছেন, কেন এই যে সবগুলো যে বন্ধ হচ্ছে, বিকজ তারা মানুষের কাছে টাকা নিতে পারছে না অ্যাডভান্স, বিকজ তারা কাস্টমারের কাছ থেকে প্রতারিত করে ডিপ ডিসকাউন্ট দিয়ে বা অন্যভাবে টাকা তুলতে পারছে না, যে কারণেই কিন্তু ধরা পড়ছে। এই যে বড় বড় কোম্পানিগুলো বন্ধ হলো ঠিক একটা মাত্র কারণে। সো আমাদের এটাকে আমি এটাকে পজিটিভলি দেখতে চাই। আমাদের দেশে ই কমার্সটা এখন একটা স্ট্রাকচার জায়গায় যাচ্ছে। আশা করছি খুব শীঘ্রই এটা একটা এনেবলিং এনভায়রনমেন্ট পাবে ব্যবসা তৈরি করার, এবং ক্ষুদ্র উদ্যোক্তা, বড় উদ্যোক্তা যারাই আছেন তারা একটা নীতিমালার মাধ্যমে ব্যবসাটা পরিচালনা করতে পারবেন বলে, যেটা ভাই বলছিলেন যে আসলে আমরা কিন্তু এখন একটা স্ট্রাকচার জায়গায় যাব। ভবিষ্যতে হয়তো আমাদের একটা স্ট্যাটিস্টিক্স আমরা দেখেছি, যদি এটা বন্ধ না করতে পারতাম, যদি এই পুঁজি স্কিমটা বন্ধ করে না যেত 4 জুলাইয়ের পর বা এসকো সার্ভিস চালনা করার পর, আগামী 6 মাসে আরো 10,000 কোটি টাকার অধিক আপনার এই ঘাটতি পড়ে যেত। কেউ বলছিল যে প্রশাসক নিয়োগ করে প্রতিষ্ঠানটা চালানো যেত কিনা। প্রশাসক নিয়োগ করে প্রতিষ্ঠান চালানোটা আসলে সমাধান কিনা আই রিয়েলি ডোন্ট নো। কারণ আসলে কোথায় টাকা তো কোথাও নাই, টাকাটা কাস্টমারের টাকা। এইটা এখন দেখেন একটা মাইন্ডসেটের পরিবর্তন আসে। অনেকে মনে করেন টাকা বোধহয় হুন্ডি হয়ে গেছে, টাকা বোধহয় পালায়, কিছু হয়েছে, এমন না যে কিছু কোম্পানি করে নাই, একেবারেই হয় নাই তা না, কিন্তু বেশিরভাগ টাকাই একজনের টাকা আরেকজনের কাছে, এক হাত থেকে আরেক হাত বদল হয়েছে। আপনি কি মনে হয় আসলে এই যে টাকা, এখানে আরেকটি ঘটনা ঘটছে হচ্ছে, আমি একটু আগে বললাম না যে হয়তো একটা পণ্য
2 লাখ টাকার পণ্য কেউ 80,000 টাকা কিনে, আবার কিন্তু থার্ড একটা পার্টির দ্বারা গেছে সে 1,20,000 1.5 লাখ টাকা বিক্রি করছে। অর্থাৎ এই ব্যবসাটা একটা চক্রের মধ্যে পড়ে গেছে। আর আপনি যদি বলে এখন কি হবে, প্রশাসন টাকা পাওয়ার কোনো সুযোগ আছে কিনা, এখন টাকা পাওয়ার সুযোগ বাংলায় এক কথায় যদি বলতে বলেন কোনো সুযোগ নেই। কারণটা দেখেন, যে ভাই বলছে যে নীতিমালা হয়েছে, তাহলে নীতিমালা কি হয়েছে? আপনি যে কোনো ব্যবসা পরিচালনা করতে গেলে বা আমি ব্যবসার নামতে গেলে আপনার তো কিছু ইনভেস্টমেন্ট থাকতে হবে। অর্থাৎ 100 কোটি টাকার একটা প্রজেক্টে আপনি কমপক্ষে তো 20 কোটি টাকা আপনার নিজে ইনভেস্টমেন্ট করতে হবে, তারপর ব্যাংক থেকে কিছু ঋণ নিলে তারপরে আমরা করতে কি হয়তো হ্যাঁ আপনার এই ব্যবসার স্ট্রাকচারটা এরকম, আপনি হয়তো কোনো যোগানদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে হয়তো 100 কোটি টাকার মধ্যে সেখান থেকে 10 কোটি 12 কোটি টাকা হেল্প করে, কিন্তু আপনার প্রাইমারি কোনো ইনভেস্টমেন্টই নাই। অর্থাৎ আপনি এইভাবে ব্যবসার সার্কেলটা সাজিয়েছেন যে মানুষের কাছে টাকা নিয়ে আসবো, সেই টাকা নিয়ে থেকে আমি সার্কেলে খাটিয়ে ব্যবসা করব, কিন্তু এইখানে তো হতে পারে না। তাহলে নীতিমালাটা এখন যেটা আছে, আমি তমাল ভাই যেটা বলছেন একটা নীতিমালা আছে, আমি যেটা জানি আমি ওই নীতিমালাটা প্রতিদিন পড়ি, আমি রিপোর্ট করার ক্ষেত্রে ওই নীতিমালার মধ্যে কিভাবে সুন্দরভাবে ব্যবসায় এই মার্কেটটা পরিচালিত হবে সেই বিষয়ে সুস্পষ্টভাবে কিছুই নাই। কিন্তু বলা আছে যে কতদিনে রিফান্ড হবে, অ্যাডভান্স পলিসি কি হবে, সেটা তো পরে হলো। ও নীতিমালা না, আমি নির্দেশিকার কথা বলছি। নির্দেশিকা কোনো না, আমি বলছি যে দেখেন না নীতিমালা থাকেও না। যখন আপনি একটা প্রথম নীতিমালা করেন তখন কিন্তু সাধারণত নীতিমালাতে এত ইন্ডিভিজুয়াল ডিটেইলস থাকে না। কি হয় না তখন ভাই, আমি আমাদের দুর্বলতা, মিডিয়ার দুর্বলতা দেখেন আমাদের এই যে আমি অনলাইন পত্রিকায় আছি হচ্ছে 14-15 বছর ধরে। আচ্ছা, আমরা আমি বিডি নিউজে ছিলাম, বিডি নিউজ থেকে এখন আসছি নিউজ বাংলা। বিডি নিউজ থেকে 2007 সাল থেকে বলে আসছি যে এই অনলাইন পত্রিকাগুলোর একটি বড় ফিউচার আছে। এখন কোনো পথ নাই, সবাই মোবাইল অনলাইন পত্রিকায় দেখবে, এই পত্রিকা কিনে করা কিনে যায়। কিন্তু আমরা বলছিলাম একটা সুনির্দিষ্ট নীতিমালা করেন, যে নীতিমালার মাধ্যমে কাঠামোগত দিক থেকে যার যোগ্যতা আছে, যে দীর্ঘদিন সাংবাদিকতা করছে, সেই ওই অনলাইন পত্রিকাটা সম্পাদক হবে বা দাঁড়িয়ে হবে। কিছুই হলো না, এই 15 বছরে কিছুই হয় না। এই জায়গায় ক্রাইম হচ্ছে না, অনলাইনে ক্রাইম হচ্ছে না। আজকে ফেসবুকে যে যার খুশি সেইটা আমার দুর্বলতার কথাই বলছি। আপনি যদি সুন্দরভাবে একটি নীতিমালার মধ্যে কাঠামোর মাধ্যমে এই মার্কেটটা এই অনলাইন পত্রিকাগুলোকে নিয়ে আসতেন, সারা দেশে ব্যাঙের ছাতার মতো অনলাইন পত্রিকা গজিয়ে উঠতো না। অর্থাৎ আপনি দেখভালই করেন না, অর্থাৎ সুযোগটা দেননি। এখন আপনি এসে যখন দেখছেন যে এই বিপদ হয়ে গেছে, তখন এখন শুনছি যে পুলিশও নাকি একটি অনলাইন পত্রিকা পুলিশ প্রশাসন পুলিশ সাংবাদিকতা করবে। এখন আমাদের ভবিষ্যৎ কি হবে আর যায় না। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে গ্রাহকগুলোর টাকাটা হারিয়ে গেল, এখন সরকারকে বা বাণিজ্য মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে। তাদের কোন পদ্ধতির মাধ্যমে এনে তাদের টাকাটা কিভাবে ফেরত দেয়। হ্যাঁ, আপনি যার হয়তো 1-2 লাখ টাকা আছে, সেই 2 লাখ টাকা আপনি 6 মাসে দেন। বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু দায়িত্ব নিয়েছে, না ওইভাবে, হ্যাঁ অবশ্যই দায়িত্ব নিয়েছে, কিন্তু এটাও বলেছে যে এই টাকা আসলে কিভাবে, প্রত্যেকটা কেস ডিফারেন্ট, প্রতিটা ই কমার্স সাইটের কেস ডিফারেন্ট, এক একজনের এক এক রকম বিজনেস মডেল। ইভ্যালি পারে নাই বা পেরেছে, বা অন্যরা যে পারবে না বা পেরেছে, তাও কিন্তু বলা যাচ্ছে না। ইট নিডস টাইম, এটাকে অ্যানালাইসিস করতে হবে। প্রত্যেকের স্ট্রেংথ তো সেম না। কেউ হয়তো এই ক্রাইসিসে পড়ে একটা ফান্ড সিক করে ফেলেছে, কেউ হয়তো তার অন্য কোনো ফান্ড থেকে সে ফান্ড ম্যানেজ করে আপাতত গ্রাহকদের টাকা দেওয়ার চেষ্টা করছে। কারো হয়তো কেউ হয়তো পালেও চলে গেছে, কারো হয়তো পেমেন্ট গেটওয়েতে টাকাটা আটকায় আছে, সেটেলমেন্ট করছে। প্রত্যেকটা কেস, এটা তো একটা কেস। আমরা যদি সবগুলা ব্যবসা ঢালাওভাবে বলি এখনই সব ব্যবসা বন্ধ করে দেওয়া হোক, তাহলে এই মানুষগুলো টাকা পাবে কিভাবে? সো ইট নিডস টাইম, আমাদের একটা সময় দিতে হবে এই ব্যবসাটাকে অ্যানালাইসিস করার জন্য। বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু অলরেডি 10টা কোম্পানির কাছে রিপোর্ট পাঠিয়েছে তাদের বিজনেস অ্যানালাইসিস করার জন্য। আমরা ইক্যাবও প্রত্যেকে কারণ দর্শক নোটিশ পাঠিয়েছে, আমরা দেখছি বিজনেস অ্যানালাইসিস করছি যে আসলে তারা সাস্টেনেবল করতে পারবে কিনা। কিছু কিছু কোম্পানি যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে ভালনারেবল, আমরা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়কে জানাচ্ছি, কম্পিটিশন কমিশনকে জানাচ্ছি, ভোক্তা অধিকারকে জানাচ্ছি যে এই বিজনেস মডেল দিয়ে তারা সাস্টেন করতে পারবে না। সো একটা সময় দিতে হবে, এটা ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ লাগবে, যারা বিজনেস বুঝে লাগবে, ই কমার্স বিজনেস যারা বুঝে তাদের লাগবে। আমরা আরো একটা নেগেটিভ প্রভাব হয়েছে, আপনি দেখেন একটা তো গ্রোথ হচ্ছিল, রাইট, তারা টাকা পয়সা দিচ্ছিল, মিডিয়াতে এত ব্যাপকভাবে নেগেটিভ প্রচার করার ফলে এখন কিন্তু ক্রেতারা সাহস করতে পারছে না যে অনলাইনে কেনা বেচা করবেন, জেনুইন কোম্পানিগুলোতেও পারছে না। সো যারা ক্ষতির মুখে পড়েছে তারা কিন্তু এই ব্র্যান্ডিং এর কারণে, নেগেটিভ ব্র্যান্ডিং এর কারণে তারা আরো ডাউনওয়ার্ডসের দিকে যাচ্ছেন। তারা যে ব্যবসা করে একটা কিছু করে কাস্টমারের টাকা ফেরত দিবেন, এই জায়গাটাও কিন্তু ভেরি রিস্কি এবং ভালনারেবল হয়ে গেছে। দিন শেষে মিডিয়ারই দোষ হয়। ইটস নট অ্যাবাউট মিডিয়া করেছে রাইট থিং। আমি বলবো যে মিডিয়া যদি এই ভয়েসটা রেজ না করতো, এই অ্যাটেনশনটা সবার কাছে না নিয়ে আসতো, তাহলে হয়তো এত দ্রুত পুরো জিনিসগুলো অ্যাকশন হতো না। সো মিডিয়া প্লেড দ্য ভাইটাল রোল, এবং আমরা সবসময় তাই দেখেছি। আসলে ফ্যাক্টই তুলে ধরে, ইটস দ্য ফ্যাক্ট। সো
এটার আমি বলবো এটা আমাদের একটা লার্নিং হয়েছে। অনেক ক্ষতির সম্মুখীন হলেও হাজার আমরা হাজার হয়তো লক্ষ এখান লক্ষ থেকেই নতুন কাস্টমার কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে, কিন্তু আমাদের একটা জায়গায় আমরা একটা স্ট্রাকচার এনভায়রনমেন্ট এখন আসার ক্ষেত্রও তৈরি হয়েছে, জি, সেটাই বলা আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন বলা না বলা, ই কমার্স খাতে আস্থার চির। কিন্তু আমি বলতে চাই বা আমাদের আলোচকরা একটি বিষয় সম্মত হয়েছে, যেটি হচ্ছে ই কমার্স সম্পূর্ণ নতুন একটি বিজনেস মডেল। এটি সম্বন্ধে সবাই এখন পর্যন্ত আসলে খুব বেশি আত্মস্থ হতে পারেনি। তারপরও শুরুতেই যে সমস্যাটা তৈরি হয়েছে এর মধ্যে দিয়ে একটি সমাধান আসবে, এটি সবাই আশা করছে, এমনটি আমরাও বিশ্বাস করতে চাই, এবং দ্রুতই এসব সমস্যার সমাধান হয়ে যাক, বিজনেস আরও সামনের দিকে এগিয়ে যাক। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন।